ঠিক আছে। তারপরে কি আছে, আ লট অন ইউর প্লেট, মানে কি, ধরো আমরা বুফেতে গেছি, কখনো বুফেতে খেয়েছো, একটা প্লেটে ম্যাক্সিমাম 5 থেকে 7 রকমের খাবার ধরতে পারে, ঠিক? কিন্তু যদি আমি একই সময় প্লেটের মধ্যে 15 রকমের খাবার নিই, সেটা তাহলে কি তুমি ডিল করতে পারবে? একসাথে অত খাবার একটা ধরবেও না, আর ধরলেও তোমাকে অনেকগুলো জিনিস ডিল করতে হচ্ছে। আর লট অন ইউর প্লেট মানে যেখানে আমাকে একই সাথে অনেকগুলো সিচুয়েশন ডিল করতে হচ্ছে। যেমন এই বয়সটা ধরো, এই সময় তো আমাদের ক্যারিয়ারের প্রেশার রয়েছে, কলেজের প্রেশার রয়েছে, মেয়েদের ক্ষেত্রে হয়তো বিয়ের বাড়ি থেকে প্রেশার দিচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যা। তাহলে একই সময় যখন আমরা অনেকগুলো জিনিস ডিল করি, সেটাকে আমরা কি বলি? আ লট অন ইউর প্লেট। বলছে টু হ্যাভ লার্জ নাম্বার অফ প্রবলেমস টু ডিল উইথ, বলছে যেখানে আমাদেরকে একই সাথে অনেকগুলো সমস্যা ডিল করতে হয়। বোঝা গেছে? তারপরে দেখো, আ মেয়ারস নেস্ট। আচ্ছা, মেয়ার মানে জানা আছে? হর্স মানে কি গো? ঘোড়ারই ফেমিনাইন জেন্ডার, মানে স্ত্রীলিঙ্গকে বলা হচ্ছে মেয়ার। এবার বলো তো, ঘোড়ার কি নেস্ট হয়? ঘোড়ার বাসা হয় কি? এটা কখনো পসিবল? হ্যাঁ, যেরকম আমরা বলি না ঘোড়ার ডিম, বাংলায় বলি না, সেটা কি পসিবল? পসিবল না, সেটাকে ইংরেজিতে বলি মেয়ারস নেস্ট, মানে আ ফলস ইনভেনশন, এমন কিছু আমি বলছি যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই। দেখো কোথায় গেল, খুঁজেই পাচ্ছি না। দেখো, আ ফলস ইনভেনশন অর আ ডিফিকাল্ট অর কমপ্লিকেটেড সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন যেটা প্রচন্ড কমপ্লিকেটেড, যেটা পৃথিবীতে এক্সিস্টই করে না, আমি এমন কিছু খোঁজার চেষ্টা করছি যেটা এক্সিস্টই করে, তাহলে সেটা কমপ্লিকেটেড হবে না? বোঝা গেছে? তারপরে দেখো, আর নিডল ইন আ হেস্ট্যাক। নিডল মানে কি? সুচ। হেস্ট্যাক মানে জানা আছে? খড়ের গাদি। খড়ের গাদির মধ্যে তুমি একটা সুচ খুঁজতে নেমেছো, পাবা কোনোদিনও খুঁজে? এটা ইম্পসিবল টাস্ক। তাহলে আর নিডল ইন আ হেস্ট্যাক মানে হচ্ছে খড়ের গাদির মধ্যে আমি একটা সুচ খোঁজার চেষ্টা করছি। ইম্পসিবল টাস্ক অর সামথিং দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু লোকেট, এমন কিছু যেটা সহজে খুঁজে পাওয়া যায় না। এটার সাথে আরো একটা ইডিয়াম পরে পড়বা, আ ওয়াইল্ড গুজ চেস। পড়েছো এটা আগে কখনো? আ ওয়াইল্ড গুজ চেস মানে কি, তুমি একটা জংলি মোরগকে ধরার চেষ্টা করছো। তোমরা যদি, মানে আমি একটা অদ্ভুত এক্সাম্পল দেবো, একটু ফানি লাগতে পারে। তোমরা ছোটা ভীম দেখেছো? ছোটা ভীমের সিনেমাগুলো, ওখানে হচ্ছে তোমার ওই সিনেমাটা রয়েছে যেখানে ছোটা ভীম চায়নাতে যায়, দিয়ে সেখানে গিয়ে চাইনিজদের ওই যে কারোর একটা সাথে লড়াই করে। সেখানে একটা এপিসোডে দেখা হচ্ছে যে ছোটা ভীমকে অনেকগুলো মুরগির পেছনে দৌড় করতে ছেড়ে দিয়েছে। তুমি তো কখনো গিয়ে দেখেছো কি, মানে জংলি মুরগি দেখেছো কি কখনো? ডিসকভারি চ্যানেল কিচ্ছু কোথাও দেখোনি? কেন ছোটা ভীমের এক্সাম্পল দিলাম, ওটা দেখে থাকতে পারো। জংলি মুরগি প্রচন্ড জোরে দৌড়য়, কোনোদিনও তুমি ওকে ধরতে পারবে না। আর ওয়াইল্ড গুজ চেস মানে হচ্ছে তুমি কোনো জংলি মোরগ বা জংলি রাজহাঁসকে ধরার চেষ্টা করছো, কোনোদিনও সেটা ধরা সম্ভব না। এমন কিছু পাওয়ার আমি চেষ্টা করছি যেটা ইম্পসিবল। মানে আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি বলছি বাবু আমি কি বলে জানি অ্যাস্ট্রোনট হব, পসিবল কখনো? কখনো পসিবল না, কারণ আমার সায়েন্স সম্বন্ধে, ফিজিক্স সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। তারপরে দেখো, আ পেন ইন দ্য নেক, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা না কোথা থেকে এসেছে বলো তো? এটা একটা হচ্ছে কমন স্ল্যাং থেকে এসেছে, মানে চলতি ভাষা। চলতি ভাষা সবসময় কিন্তু সোফিস্টিকেটেড হবে না। চলতি ভাষাতে কি বলে? আ পেন ইন দ্য অ্যাস, ঠিক আছে? এটা হচ্ছে চলতি ভাষা, সেটারই সোফিস্টিকেটেড ভার্সন, মানে সেটারই ভদ্রসভ্য ভার্সন হচ্ছে পেন ইন দ্য নেক। এবার ভাবো, কোনোদিনও তোমার ঘাড়ের রক টেনেছে? হ্যাঁ, যখন রক টেনে যায় ঘাড় ঘোরাতে পারো? প্রচন্ড একটা হেফটি সিচুয়েশন, প্রচন্ড একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয় না? পেন ইন দ্য নেক মানে হচ্ছে এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো ব্যক্তি যে তোমাকে অ্যানয় করছে বা ডিস্টার্ব করছে কন্টিনিউয়াসলি। দেখবে কানে কিছু কিছু লোকজন থাকে, কানের কাছে কন্টিনিউয়াসলি ফালতু কথা বকে যায়, তাদেরকে আমরা বলবো পেন ইন দ্য নেক, মানে সবসময় অত্যাচার করছে, আমাকে ডিস্টার্ব করছে। বোঝা গেছে? তারপরে দেখো, আ পেনেলোপিস ওয়েব, এর মানে হচ্ছে অ্যান এন্ডলেস জব, এমন কোনো কাজ যেটা শেষ হয় না। এবার এটা মুখস্থ করবা নাকি এর মানে জানবা যে কেন এরকম গল্প? যদি গল্প শোনো তাহলে বলবো, নাহলে এমনি মুখস্থ করো। বলো, তোমাদের ব্যাপার। শুনবে কেন এসেছে আচ্ছা, তোমরা ওই ইলিয়াড ওডিসি এর নাম শুনেছো? ইলিয়াড ওডিসি, হ্যাঁ, কে লিখেছেন? হোমার লিখেছেন। সেই ইলিয়াড ওডিসি যেরকম আমাদের রামায়ণ মহাভারত আছে মহাকাব্য, সেরকম গ্রিকদেরও মহাকাব্য হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। সেই ওডিসির যদি একটা গল্প নাও, সেখানে একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে ওডিসাস, ঠিক আছে, এবং তার ওয়াইফ পেনেলোপি, এবং তারা দুজন খুব একে অপরকে ভালোবাসেন। এবং সেই সময় গ্রিসে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটাকে বলা হচ্ছে ট্রোজান ওয়ার। ট্রোজান ওয়ারে গ্রিক এবং ট্রয়ের মধ্যে যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট এই ইডিয়াম ফিডিয়ামের ক্ষেত্রে। এখান থেকে অনেকগুলো ইডিয়াম তৈরি হয়েছে।
তো সেই ট্রোজান ওয়ারে গ্রিক এবং ট্রয়ের মধ্যে যুদ্ধ হয় একটা রানীকে নিয়ে, তার নাম হচ্ছে হেলেন, এবং হেলেনকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা। ঠিক আছে, এবার এই যুদ্ধতে ওডিসাসও হচ্ছে একজন যোদ্ধা অ্যাজ ওয়েল অ্যাজ রাজা, উনিও যুদ্ধ করতে যায়। ঠিক আছে, এবং এই ট্রোজান ওয়ার 10 বছর ধরে চলে, এবং 10 বছর ধরে ওডিসাস কিন্তু বাড়ি ফেরে না। 10 বছর হয়ে যায়, 10 বছর হওয়ার পরও বহুদিন কেটে গেছে, প্রায় 20 বছর হয়ে গেছে, তাও কিন্তু ওডিসাসে বাড়ি ফিরছে না। তখন পেনেলোপির যে আশেপাশের লোকজন যারা আশেপাশে রয়েছে তারা ওকে কন্টিনিউয়াসলি বলতে থাকে যে তুমি এবার অন্য একটা বিয়ে করে নাও। কিন্তু পেনেলোপি কিন্তু মনে করছে না যে ওর হাজবেন্ড মারা গেছে, এবং ওর নিজের হাজবেন্ডকে খুব ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করতে চায় না। তখন ও একটা বুদ্ধি বের করে। কি বুদ্ধি বের করে? গ্রিকদের মধ্যে একটা নিয়ম রয়েছে, যেখানে যখন হাজবেন্ড মারা যান তখন কি করে, ওয়াইফ একটা চাদর বুনে সেটাকে হাজবেন্ডকে দেয় যখন তার ডেড বডিকে নিয়ে যাওয়া হয়। কেন দেয়? যাতে এটা ওটা সিম্বলাইজ করে যে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক এই চাদর দেওয়ার মাধ্যমে শেষ করলাম, এবার আমি আমার জীবনটাকে নিজের মতো এগিয়ে যাব। ঠিক আছে, এবং পেনেলোপি কি করে, পেনেলোপি প্রত্যেক দিন ওই চাদরটা বুনতে বসে দিনের বেলা বনে, এবং রাতের বেলা কি করে চাদরটা খুলে দেয়। আবার পরদিন সকাল হয়, ও আবার চাদরটা বোনা শুরু করে, আবার রাতের বেলা কি হয়, ও চাদরটা খুলে দেয়। এবার যতদিন না চাদর বোনা শেষ হবে ততদিন তোর হাজবেন্ডের সাথে সম্পর্ক শেষ হচ্ছে না। তাই জন্য ওটাকে বলছে পেনেলোপিস ওয়েব, মানে হচ্ছে অ্যান এন্ডলেস জব। বুঝতে পারলে কোথা থেকে এসেছে? এবার এটা মুখস্থ করতে হবে, গল্প জেনে গেলে। ও প্রত্যেকদিন সকালবেলা চাদর বুনবে, রাতের বেলা যেই হবে সেই চাদরটা খুলে দেবে, এবং কেউ তোকে ফোর্স করতে পারবে না যে তোমার কেন চাদর বোনা হচ্ছে না। তারপরে দেখো, আ পেনি ফর ইয়োর থট। পেনি ফর ইয়োর থট মানে হচ্ছে একটা ওয়ে অফ আস্কিং, যে কি চলছে তোর মাথার মধ্যে বল, এবং এতটাই আমি উদ্গ্রীব সেটা জানার জন্য যে তার জন্য আমি পয়সা দিতেও রাজি। তুমি কিছু ভাবছো এবং তুমি আমায় বলছো না, তো তখন আমি তোমায় বলছি যে আই উইল গিভ ইউ পেনি, মানে পয়সাও দিতে রাজি তোর মাথার মধ্যে কি চলছে এটা জানানোর জন্য। দেখো মানে কি লেখা আছে, আ ওয়ে অফ আস্কিং হোয়াট সামওয়ান ইজ থিংকিং, বলছে এটা এক ধরনের জিজ্ঞাসা করার উপায় যে তুমি কি ভাবছো। ঠিক আছে, এটা নর্মাল। আ পিকচার পেইন্টস 1000 ওয়ার্ডস। আচ্ছা, এটা ভালো। তোমরা যখন জিওগ্রাফি পড়ো, যখন মাউন্টেন্স পড়ছো, রিভার্স পড়ছো, বা ধরো যখন ফিজিক্স পড়ছো, যখন ওখানে লাইট পড়ছো, তখন দেখবে ছবি কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। আমি যতই তোমাকে ডেসক্রিপশন দিই যে ওপরে ইন্ডাস আছে, তারপর ঝেলাম আছে, তারপর চেনাব আছে, তারপর রাবি আছে, তারপর বিয়াস আছে, তারপর সাতলেজ আছে, এটা তুমি জানো, কিন্তু যতক্ষণ এই ছবিটা তুমি দেখবে ততক্ষণ কিন্তু কোনোভাবে তোমার আইডিয়া ক্লিয়ার হবে না। তাহলে অনেক সময় দেখবে ডেসক্রিপশনের থেকেও ছবি বেশি ভূমিকা পালন করে। তাই জন্য বলছে আ পিকচার পেইন্টস 1000 ওয়ার্ড, বলছে একটা ছবি 1000টা শব্দের সমান। একটা ছবি দেখে কোনো বিষয় আমি যত সহজে বুঝতে পারি, অনেক সময় একটা ডেসক্রিপশন দেখে বুঝতে পারি না। এমনকি দেখবে তোমরা তো কলেজে স্কুলে পড়েছো, বিভিন্ন প্রজেক্টস বানাও, সেখানে দেখবে টিচাররাও বলে যে ছবির উপর বেশি ফোকাস করো। কেন? লেখা পড়ার কারোর সময় নেই, ছবি দেখলেই মানুষ সহজে বুঝে যাবে। বোঝা গেছে? দেখো এখানে কি বলেছে, an image of a subject, কোন একটা বিষয়ের উপর যদি আমি একটা ছবি আঁকি, that conveys its meaning more effectively than the description। বলছে তার ছবিটা অনেক বেটার ভাবে এক্সপ্লেন করে তার লেখার থেকে। বোঝা গেছে? as well as mountains, সে গ্রেটার হিমালয়াস কোথায় আছে, তারপর কোথায় লেসার হিমালয়াস আছে, কোথায় শিবালিক হিমালয়াস আছে, এগুলো তুমি যতক্ষণ না ছবি দেখবে ততক্ষণ কোনোভাবে তোমার এগুলো ক্ল্যারিটি আসবে না। আসবে কি? কখনো আসবে না। কোনোটা যদি বুঝতে সমস্যা হয়, আচ্ছা আগের দিন একটা ইডিয়াম পড়িয়েছিলাম, কেক ওয়াক, মনে পড়ছে এর মানে কি ছিল গো? an easy task, a piece of cake মানেও ইজি টাস্ক, সেম গল্প সেম ইডিয়াম। তারপরে দেখো, আর রেড লেটার ডে খুব ইম্পর্টেন্ট, মানে অ্যান ইম্পর্টেন্ট ডে। কেন ইম্পর্টেন্ট ডে? দেখবে ক্যালেন্ডারের মধ্যে যখন আমাদের কোনো ইম্পর্টেন্ট টাস্ক থাকে আমরা সেটাকে লাল কালি দিয়ে মার্ক করে রাখি না, আর রেড লেটার ডে মানে এই জন্য ইম্পর্টেন্ট ডে। ঠিক আছে, তারপরটাও ভালো। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। মস মানে কি বলতো? শ্যাওলা। বলছে যেই পাথরটা কন্টিনিউয়াসলি মুভ করছে তার গায়ে কখনো শ্যাওলা জমে না। ঠিক, একটা পাথরকে যদি আমি এক জায়গায় রেখে দিই তারপর শ্যাওলা জমতে পারে, কিন্তু যে পাথরটা কন্টিনিউয়াসলি মুভ করছে তারপর কখনো শ্যাওলা জমবে কি? জমবে না। এখান থেকে কি বোঝা যায়? যে ব্যক্তি কন্টিনিউয়াসলি তার জব চেঞ্জ করছে বা নিজের অকুপেশন বা নিজের পজিশন চেঞ্জ করছে সে জীবনে কখনো গ্রোথ পাবে না। কিরকম? আমি আজকে এসএসসি প্রিপারেশন নিচ্ছি, ঠিক, হ্যাঁ, এবার আমি 3 মাস প্রিপারেশন নিলাম, দিয়ে আমার খুব কঠিন লাগছে, আমি ছেড়ে দিয়ে ব্যাংকিং এ চলে গেলাম। 3 মাস ব্যাংকিং এর প্রিপারেশন নিলাম, তারপর আমার মনে হচ্ছে এটাও খুব কঠিন লাগছে, আমি এবার নার্সিং করব। এবার নার্সিং এর 3 মাস প্রিপারেশন নিলাম, দিয়ে আমার মনে হচ্ছে এগুলো সবই কঠিন, আমি বিয়ে করে নেব।
বিয়ে করার পর আমার মনে হচ্ছে সংসার করাটাও খুব কঠিন, আবার আমি এখানে ফিরে আসবো। আমি কি কোথাও কোনোদিনও সাকসেসফুল হব? কখনো সাকসেসফুল হব না। কেন, একটা জায়গাতে গ্রো করার জন্য তোমাকে সেখানে থামতে হবে, সেটা প্রবলেমস গুলোকে ডিল করতে হবে। তাহলে কি বলেছে দেখো, আ পারসন হু ডাজ নট সেটেল ইন ওয়ান প্লেস, যে এক জায়গায় সেটেল করে না সে কখনোই কি করে না, গেইনস ওয়েলথ, নেম অর ফেম, কখনোই ওয়েলথ গেইন করতে পারবে না। দেখবে কিছু কিছু কর্পোরেট ওয়ার্ল্ডে, মানে যদি কারো বাবা কর্পোরেটে চাকরি টাকরি করেন, তাহলে দেখবে যারা কন্টিনিউয়াসলি জব চেঞ্জ করে, হ্যাঁ আজকে এখানে চাকরি করলাম 3 মাস, ইনক্রিমেন্ট পেলাম, অন্য একটা অফিসে চলে গেলাম, তার গেইন কোনোদিনও হবে না। কেন, সে তো কোনোদিনও বসের ইয়েই জিততে পারছে না, না কি বলে জানো, ট্রাস্ট গেইন করতে পারছে না, সে কোনোদিনও হায়ার পজিশনে যাবে না, সে ক্লারিক্যাল পোস্টেই চলতে থেকে যাবে। তারপরে দেখো, এন্ড রটেন অ্যাপেল, এটা তো খুব সোজা, ওই যে ব্যাগের মধ্যে একটা পচা আম থাকলে সে সমস্ত আমকে নষ্ট করে দেয়। তাহলে কি, আ সিঙ্গল ব্যাড পারসন অর থিং ইন আ গ্রুপ, এমন একটা ব্যক্তি যে সবার মধ্যে একাই খারাপ, তুমি জানো। আচ্ছা, আ সি চেঞ্জ, এটাও খুব ভালো। আ সি চেঞ্জ মানে আ প্রোফাউন্ড অর নোটেবল ট্রান্সফরমেশন, এমন একটা ট্রান্সফরমেশন যেটা তোমার চোখে পড়ছে। ধরো বলছে আর সি চেঞ্জ কেন, সমুদ্র একটা হিউজ লার্জার বডি, তাই না, এমন একটা যেটা তোমার চোখে পড়বে। তুমি তো সমুদ্রকে ইগনোর করে যেতে পারো না, তুমি একটা পুকুরকেও ইগনোর করে যেতে পারো, চোখের সামনে কি সমুদ্রকে ইগনোর করতে পারবে? পারবে না। এবার ধরো সমুদ্রের জলের রং অ্যাপারেন্টলি ব্লু, আমি সেটাকে চেঞ্জ করে রেড করে দিলাম, তোমার সেটা চোখে পড়বে না, সেটা কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে গেল, ঠিক। আর সি চেঞ্জ মানে হচ্ছে এমন একটা ট্রান্সফরমেশন যেটা তোমার চোখে পড়বে, ঠিক আছে। ধরো আমি খুব মোটা ছিলাম, আমার 100 কেজি ওয়েট, সেখান থেকে আমার ওয়েট 60 কেজি হয়ে গেল, তাহলে কি সেটা চোখে পড়বে? তো এটাকে বলবো আ সি চেঞ্জ। তারপরে কি দেখো, আ শর্ট ইন দ্য আর্ম, এটাও ভালো। আ শর্ট ইন দ্য আর্ম, শর্ট মানে কি বলো তো, এটা ইনজেকশন। দেখবে তোমরা জানো কিনা জানি না, যে যারা অ্যাথলেট হয় তাদের তো অনেক সময় নার্ভাস ব্রেকডাউন হয়, বা অনেক সময় হয়তো তাদের ফিজিক্যালিটিতে অনেক সমস্যা থাকে, তখন ওদেরকে অনেক স্টিমিউলাস ইনজেকশন দেওয়া হয় যাতে ওরা তাড়াতাড়ি এনার্জি গেইন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম না, সেটাকে আমরা স্টেরয়েডস বলি। হ্যাঁ, যে দেখবে যারা বডি বিল্ডিং করে ফাটাফাট, দেখবে যে সিনেমার জন্য যারা বডি বিল্ডিং করে, যে হয়তো প্রথমে খুব, যেমন দাঙ্গল সিনেমা দেখেছো, দাঙ্গল সিনেমাতে আমির খান নিজেকে প্রথমে প্রচুর মোটা দেখালেন, পরে গিয়ে একদম ফিট হয়ে গেলেন, সেটা তো হওয়ার জন্য 2-3 বছরের প্রসিজিওর, তাই না, সেটা তো 6 মাসে হওয়া সম্ভব না, তাই জন্য নিশ্চয়ই তাকে কোনো না কোনো তো স্টেরয়েড নিতেই হয়েছে। আর শর্ট ইন দ্য আর্ম মানে হচ্ছে কি, অ্যান্ড এনকারেজিং স্টিমিউলাস, এমন কিছু তোমাকে দেওয়া হবে যেটাতে তুমি সাডেনলি সাথে সাথে তুমি এনার্জি পাবে। বা তোমরা যদি হ্যারি পটার দেখে থাকো, তাহলে ওখানে দেখবে রন যখন কুইডিচ ম্যাচ খেলতে যায়, তখন ওকে একটা পোর্শন দেওয়া হয় যে তুমি যদি এটা খাও তাহলে তুমি সাথে সাথেই ভালো পারফর্ম করতে পারবে। আর শর্ট ইন দ্য আর্ম মানে তোমাকে একটা ইনজেকশন দেওয়া হবে এবং সাথে সাথে তুমি এনকারেজমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো, আর স্কোয়ার ডিল মানে হচ্ছে, আচ্ছা ফেয়ার এন্ড স্কোয়ার এই টার্মটা শুনেছো? ফেয়ার এন্ড স্কোয়ার মানে হচ্ছে কোনো কিছু পারফেক্ট অর্ডারে রয়েছে। এবার স্কোয়ার ডিল মানে হচ্ছে একটা ফেয়ার এগ্রিমেন্ট বা ফেয়ার অনেস্ট ডিল, মানে যেখানে সবাই প্রপার সমস্ত কিছু পাবে। কেন বোঝো, একটা স্কোয়ারে 4টে সাইডই সেম হয়, ঠিক, 4টে অ্যাঙ্গেলই সেম হয়, তার মানে কি সবাই ইকুয়াল জিনিস পাচ্ছে। আর ফেয়ার ডিল মানে কি তাহলে, ফেয়ার বলছি, আর স্কোয়ার ডিল মানে হচ্ছে ফেয়ার এগ্রিমেন্ট, ঠিক আছে। আচ্ছা থাক, এখন বলবো না। তারপরটা দেখো, আ স্টিচ ইন টাইম সেভস 9, বলছে সময়ে যদি আমি একটা সেলাই করে দিই তাহলে সেটা আমাকে 9টা সেলাই হওয়ার হাত থেকে বাঁচায়। কিরকম, ধরো আমার জামাটা খানিকটা ছিঁড়ে গেছে এখানে, ঠিক আছে, এবার যদি আমি এটাকে সাথে সাথে সেলাই করে দিই তাহলে সেটা অনেকখানি ছিঁড়ে যাবে না, কিন্তু যদি আমি এটা ফেলে রাখলাম কালকে করবো, তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা কন্টিনিউয়াসলি ছিঁড়তে থাকবে। বা ধরো আমার কোনো একটা অসুখ হয়েছে, হ্যাঁ সেটা খুব মাইনর, ঠিক আছে, ধরো আমার একটা ছোট টিউমার হয়েছে, সেটাকে যদি আমি সাথে সাথে ডিল না করি তাহলে সেটা পরে ক্যান্সারাস কোনো ডিজিজে আমাকে কনভার্ট করে ফেলতে পারে তো। তাহলে স্টিচ ইন টাইম সেভস 9 মানে কোনো প্রবলেমকে সাথে সাথে সলভ করা বেটার, যাতে সেটা পরে গিয়ে বড় না হয়ে যায়। স্টিচ মানে হচ্ছে সেলাই, ঠিক আছে। তারপরে দেখো, অ্যাট আ স্টোনস থ্রো, বলছে পাথর ছোড়ার দূরত্বে। এখান থেকে আমি একটা পাথর ছুটছি, 2 কিলোমিটার দূরে গিয়ে পড়বে কি? হ্যাঁ পড়বে না, খুব কাছে গিয়ে পড়বে, ম্যাক্সিমাম এখান থেকেও অত দূর যেতে পারে, এর বেশি তো যাবে না, তাই না। তার মানে অ্যাট আ স্টোনস থ্রো মানে হচ্ছে খুবই অল্প ডিস্টেন্স বা খুবই কাছাকাছি। আমরা বলি না যে পাথর ছোড়ার দূরত্বে রয়েছে, তার মানে কি খুবই কাছাকাছি রয়েছে, কেন বেশি দূর তো পাথর ছুটতে পারবো না। তারপরটা ভালো, আ স্টর্ম ইন আ টি কাপ,
আচ্ছা স্টর্ম মানে কি? ঝড়, ঝড়। এবার বলছো, এবার একটা জিনিস বোঝো যে ঝড় একটা বিশাল বড় জিনিস, আর টিক আপ হচ্ছে স্মলেস্ট অফ দ্য স্মলেস্ট থিং, তাই না? তাহলে যদি আমি একটা ঝড়কে, ওই বাংলা একটা প্রবাদ শুনেছো তোমরা যে তিলকে তাল বানানো, শুনেছো নিশ্চয়ই? সেটাকে ইংরেজিতে বলি স্টর্ম ইন আ টি কাপ, মানে কোনো একটা ছোট্ট বিষয়কে নিয়ে আমি একটা বিশাল বড় হম্বরি তাম্বরি করছি। হ্যাঁ, ধর আমার জামাটা, হাতটা হয়তো খানিকটা কেটে গেছে, তার জন্য এখন আমি হসপিটালে গিয়ে বলছি বাবু আমাকে ব্যান্ডেজ করে দাও। তাহলে কি এটা একটা ছোট্ট সমস্যার জন্য আমি অনেক বড় কিছু করার চেষ্টা করছি? এটাকে বলি স্টর্ম ইন আ টি কাপ। এটার না আরো একটা সিমিলার হয়, সেটা হচ্ছে টেম্পেস্ট ইন আ টিপট। সেম জিনিস, টেম্পেস্ট মানে কি বলো তো? টেম্পেস্ট মানেও ঝড়, একই জিনিস শুধু আলাদা মানে। তারপরে দেখো আ থর্ন ইন আ ফ্লেশ। এটা থর্ন মানে কি? কাটা। পায়ের মধ্যে কাঁটা বিঁধে গেছে, খুব ভালো লাগবে? গলার মধ্যে মাছের কাঁটা বিঁধে গেছে, খুব ভালো লাগবে? লাগবে না। তাহলে কি? আ সোর্স অফ কন্টিনিউয়াল অ্যানয়েন্স অর ট্রাবল। বলছে এমন একটা সিচুয়েশন যেখানে আমি কন্টিনিউয়াসলি অ্যানয় হচ্ছি, কন্টিনিউয়াসলি বিরক্ত হচ্ছি বা কষ্ট পাচ্ছি। তারপরে দেখো কি রয়েছে, আর টার্নিং পয়েন্ট। এটা বোঝাতে হবে সবার লাইফে একটা টার্নিং পয়েন্ট আসে। এই গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এবার আমি চাকরি পাবো, ঠিক না? এটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। এটা তো হয়, ওই যে অনেক সিনেমাতেও তো এটা দেখায়। তার মানে কি? এনিথিং দ্যাট ব্রিংস অ্যাবাউট চেঞ্জ। বলছে এমন একটা জিনিস যেটা তোমার লাইফে, ওই যে এটাকে আমরা কিন্তু বাংলাতে এটাও বলি যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া। কেন? ওখান থেকে তো তোমায় ঘুরে দাঁড়াতেই হবে, ওর পর তো আর যাওয়ার জায়গা নেই, ঠিক? তারপরটা দেখো, আ ওয়েট ব্ল্যাঙ্কেট। আচ্ছা, ব্ল্যাঙ্কেটের পারপাস কি? ব্ল্যাঙ্কেট আমরা কেন ইউজ করি? টু ফিল ওয়ার্ম, গরম লাগে যেন, আরাম লাগে যেন। এবার আমি ব্ল্যাঙ্কেটটাকে ভিজিয়ে দিলাম, তাহলে কি আর তোমার আরাম লাগবে? ব্যাপারটা কি মোটেও আর কমফোর্টিং হবে? ওয়েট ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে এমন একটা ব্যক্তি যে না নিজে আনন্দ করবে না তোমাকে আনন্দ করতে দেবে। বোঝা গেছে? A wet blanket মানে হচ্ছে a person who discourage enjoyment or enthusiasm or someone who prevents other from having fun. মানে বাবু আমি তো মজা করবোই না, তোমাকেও করতে দেব না, ঠিক আছে? তারপরে দেখো, a wolf in a sheep's cloth। ওই ছোটবেলা পঞ্চতন্ত্রের গল্পগুলো পড়েছো? সেখানে দেখবে একটা ভেড়ার দলের মধ্যে একটা শিপ কি করে, ভেড়া সেজে ঢুকে পড়ে এবং দিয়ে আস্তে আস্তে সমস্ত শিপগুলোকে খেয়ে ফেলতো। পড়েছো এই গল্পটা? ওখান থেকে ইডিয়ামটা এসেছে wolf in a sheep's cloth, মানে এমন একটা ব্যক্তি যে ছদ্মবেশ নিয়ে অন্যকে হার্ম করে, বা যে দেখাবে যে আমি খুব ইনোসেন্ট। কেন? ভেড়া তো খুব ইনোসেন্ট, আর wolf তো মোটেও ইনোসেন্ট নয়, সে তো চালাক। হ্যাঁ, কিন্তু সে প্রিটেন্ড করবে যে আমি খুব ভালো, খুব ভালো, দিয়ে তোমাকে কোনো একটা খারাপ করে দিয়ে চলে যাবে। বোঝা গেছে? কি বলেছে? অ্যান্ড হিপোক্রিট মানে এমন একটা ব্যক্তি যে হচ্ছে অন্যকে ছলনা করে, ডিসিভ করে, বা a dangerous person pretending to be harmless। এমন একটা ব্যক্তি যে খুব ডেঞ্জারাস কিন্তু প্রিটেন্ড করবে যে আমি খারাপ নয়, আমি খুব ভালো, ঠিক আছে? কন্ট্রোভার্সিয়াল কথা বলো না, ভিডিও চলছে, আমার সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এখান থেকে না পরে একটা তোমরা ইয়েও পড়বে, কি বলে জানো? ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইম্পোস্টার। এই টার্মটা তোমরা শুনেছো সবাই। লকডাউন পিরিয়ডে একটা গেম খুব ফেমাস হয়েছিল, ইম্পোস্টার ছিল ওর মধ্যে একটা। তোমরা খেলেছো কিনা জানি না। ইম্পোস্টার মানে হচ্ছে যে হচ্ছে এই যে তোমরা ধরো অনেকে স্টুডেন্ট, এবার তোমাদের মধ্যে কেউ একজন টেররিস্ট লুকিয়ে আছে, এবার তোমাদেরকে আমি খারাপ মনে করছি, সবাই তো খুব ইনোসেন্ট, কিন্তু এর মধ্যে একজন বদমাশ লুকিয়েছে। ইম্পোস্টার মানে হচ্ছে ছদ্মবেশী, যে ছদ্মবেশ ধরে লুকিয়ে থাকবে এবং লুকিয়ে থেকে অন্যদের খারাপ চাইবে বা এক্সেট্রা এক্সেট্রা। পরে পড়তে হবে সেম মিন। আর লাস্ট, অ্যাবভ বোর্ড। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবভ বোর্ড মানে কি? অনেস্ট অর ফ্র্যাঙ্ক বা উইদাউট সিক্রেট, বলতে যার কোনো সিক্রেটস নেই। এবার কেন ম্যাডাম অ্যাবভ বোর্ড মানে এরকম কেন? তোমরা যদি কখনো কার্ড খেলে থাকো, কার্ড গেমস দেখেছো? এখন তো অনেকেই খেলে, উনো খেলে, তারপর তাস খেলা হয়। হ্যাঁ, সেখানে দেখবে যে দুই রকমের প্লেয়ার হয়। হ্যাঁ, একটা হচ্ছে কি করে, ধরো আমার কাছে 5টা কার্ড আছে, আমি সেটাকে লুকিয়ে রাখবো, আমি সামনের জনকে জানতে দেবো না যে আমার কাছে কটা কার্ড আছে। তো সে যদি জেনে ফেলে তাহলে সে আমার নেক্সট মুভ প্রেডিক্ট করে ফেলবে। তাই জন্য তারা কি করে, হাতটাকে টেবিলের তলায় লুকিয়ে খেলে, ঠিক আছে? বা হয়তো 5টা কার্ডকে একসাথেই রাখবে যাতে তুমি না ধরতে পারো। আর কিছু জন কি হবে, সে সমস্ত কার্ডকে প্রপারলি অ্যারেঞ্জ করে তোমার সামনেই ধরে রাখবে। এবার অ্যাবভ বোর্ড মানে হচ্ছে তুমি কার্ডটাকে টেবিলের উপরে সবার সামনে ধরে রেখেছো,
তার মানে কি তুমি একটা ফেয়ার গেম খেলার চেষ্টা করছো যেখানে তুমি কাউকে ছলনা করার চেষ্টা করছো না। বোঝা গেছে কোথা থেকে এসেছে? হয়ে গেল। এবার আমরা টেন্সে ঢুকবো। অনেক ইডিয়াম পড়ে ফেলেছো। ইন্টারনাল আছে? কোন কলেজ? কোন সেমিস্টার চলছে তোমার? ঠিক আছে, চলো আজকে টেন্স দিয়ে শুরু করি। এগুলো পড়বো না। আচ্ছা আচ্ছা, টেন্স কাকে বলে? কোন কি গো, এখানে লেখা আছে ক্রিয়ার কাল, তাই জন্য না? হ্যাঁ দেখো নি। আচ্ছা, ক্রিয়ার কাল মানে কি? ক্রিয়া মানে কাজ, আর কাল মানে হচ্ছে সময় বা টাইম। কোনো কাজ কোন সময় হচ্ছে সেটা ডিনোট করার জন্য আমরা যা ইউজ করি সেটাকে আমরা কি বলি? টেন্স বলি। ঠিক? টেন্স তিন রকমের হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে হচ্ছে অতীত এবং ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ঠিক? এবং এটাকে আরো 4 ভাগে ভাগ করা যায়। কি কি? ইনডিফিনিট বা সিম্পল। তারপর এটা কিন্তু সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। ওয়েট, তারপরে দেখো কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এগুলো ছোটবেলা পড়েছো, কিন্তু ছোটবেলা যেভাবে টেন্স পড়েছো বড় হয়ে কিন্তু সেভাবে টেন্স পড়বো না। ঠিক আছে? ছোটবেলা আমরা কি করতাম? টেন্স কেন পড়তাম? কনভার্সনের জন্য। কিরকম? তোমাকে হয়তো একটা সিম্পল প্রেজেন্ট একটা সেন্টেন্স দিয়েছে যে পরীক্ষায় বলবে ওটাকে কন্টিনিউয়াসে চেঞ্জ করো, এর জন্য পড়তাম। কিন্তু এখন সেভাবে পড়বো না। কেন? এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, এখান থেকে এরর কারেকশন আসবে, সেখানে ডেফিনিশনও ইম্পর্টেন্ট, আবার স্ট্রাকচারও ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাই জন্য ডেফিনেশন কিন্তু বলবে না, এই জন্য বাংলায় ডেফিনিশন দিয়েছি যাতে তুমি পড়ো বাড়িতে, যে ডেফিনিশন কেন ইম্পর্টেন্ট একটু পরে বুঝতে পারবে। দেখো কি বলেছে, সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় এরূপ বোঝালে, বা অভ্যাসগত সত্য বোঝালে, বা চিরন্তন সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। মানে কি? এক হচ্ছে কোনো কাজ বর্তমানে হচ্ছে, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়েছি। ঠিক? অভ্যাসগত সত্য মানে কি? হ্যাবিচুয়াল ট্রুথ। মানে কি? আমি প্রত্যেক সপ্তাহে একবার করে মন্দির যাই, এটা আমার হ্যাবিট। আমি প্রত্যেকদিন স্কুল যাই, আই গো টু স্কুল এভরিডে, তার মানে কি এটা আমার হ্যাবিট। বা আই গো টু মর্নিং ওয়াক এভরিডে, মানে রোজ সকালবেলা হাঁটতে যাচ্ছি, এটাও আমার হ্যাবিট। যদি হ্যাবিচুয়াল ট্রুথ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। আবার যদি চিরন্তন সত্য হয় বা ইউনিভার্সাল ট্রুথ হয়, কিরকম? ওই সান রাইজেস ইন দ্য ইস্ট, বা সান সেটস ইন দ্য ইস্ট, ওয়েস্ট, বা অয়েল ফ্লোটস অন ওয়াটার, মানে তেল জলের উপর ভাসে। তারপর কি? ম্যান ইজ মর্টাল। ঠিক? ম্যান ইজ মর্টাল মানে কি? মানুষ মরণশীল। এগুলো প্রত্যেকটা চিরন্তন সত্য। আগে মানুষ মারা যেত, এখন যায় না, এমনটা কোনোদিনও হবে না, আজীবন ঠিক এরকমই চলে যাবে। চিরন্তন সত্য হলো আমরা কোন টেন্স ইউজ করি? সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? এবার দেখো তার স্ট্রাকচার, দেখো তাতে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে? এটা যেন ঝরঝরে মুখস্থ হয়। কেন? এটা মুখস্থ না থাকলে কোনোদিনও তুমি এরর কারেকশন পারবা না। ঠিক আছে? তুমি যদি ধরতেও পারো যে এরর কোথায়, মানে এরর কোথায় আছে, তুমি ঠিক করতে পারবে না যদি না তোমার স্ট্রাকচার জানা থাকে। এবার কয়েকটা জিনিস আগে বুঝতে হবে যে সেন্টেন্সে বেসিক স্ট্রাকচার কি হয়। ঠিক আছে? সেন্টেন্সে থাকে একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট। ঠিক আছে? এবার সাবজেক্ট কাকে বলি ম্যাডাম, ভার্ব কাকে বলি, অবজেক্ট কাকে বলি, এত কিছু তো আমরা জানি না, আস্তে আস্তে জানি। ঠিক আছে? সাবজেক্ট কাকে বলে? যে কাজ করছে বা কর্তাকে আমরা সাবজেক্ট বলি। ঠিক? এবার বলো, যে কাজ করছে ইদার সে ব্যক্তি হবে বা বস্তু হবে? তার বাইরে তো কেউ হতে পারে না। ব্যক্তি বস্তু আমরা কি দিয়ে ডিনোট করি বলো তো? ইদার নাউন বা প্রোনাউন। তাহলে সাবজেক্টের জায়গায় সবসময় কি বসবে? নাউন বসবে বা প্রোনাউন বসবে, তাছাড়া অন্য কিছু বসতে পারে না। যে কাজটা পারফর্ম করছে, যে কাজটা করছে বা যাকে আমরা কর্তা বলছি তাকে আমরা ইংরেজিতে কি বলি? সাবজেক্ট বলি। ঠিক আছে? এবং যে কাজটা করা হচ্ছে সেটাকে ভার্ব বলছি। ঠিক?
আর যে কাজটা রিসিভ করছে, ধরো আমি বললাম হি প্লেস ক্রিকেট, ঠিক আছে, কাজকে করছে হি, তাহলে এ কি সাবজেক্ট, কি করছে খেলছে, তাহলে এটা কি ভার্ব। এবার যদি বলি কি খেলছে, ক্রিকেট খেলছে, কাজটাকে রিসিভ করছে ক্রিকেট করছে, তার জন্য এটাকে আমরা কি বলবো অবজেক্ট। ঠিক, এবার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে এটা যেন সব সময় মাথায় থাকে যে একটা সেন্টেন্স ফর্ম করার জন্য একটা সাবজেক্ট আর একটা ভার্ব হচ্ছে ম্যান্ডেটরি। যদি সেন্টেন্সে সাবজেক্ট থাকে এবং ভার্ব না থাকে তাহলে সেটা সেন্টেন্স নয়, এটা অন্য কিছু হতে পারে, এটা ফ্রেজ হতে পারে, কিন্তু কখনো সেটা সাবজেক্ট হবে না। আবার ধরো সেন্টেন্সে একটা ভার্ব রয়েছে কিন্তু সাবজেক্ট নেই, তাহলেও কিন্তু সেটাকে আমরা সেন্টেন্স বলবো না। তাহলে সেন্টেন্স যদি তোমাকে তৈরি করতে হয় একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতেই হবে, ঠিক আছে। এবার তোমরা বলতেই পারো ম্যাডাম আপনি এতক্ষণ ধরে বলছেন যে অবজেক্টও লাগে, তো অবজেক্টের কথা তো বললেন না। অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, একটা সাবজেক্ট বা একটা ভার্ব থাকতেই হবে, ঠিক আছে। কেন এরকম বললাম, ধরো আমি বললাম দ্য বেবি ইজ, ঠিক আছে, কাজ কে করছে, বাচ্চা করছে, তাহলে এই সাবজেক্ট, ঠিক। এখানে ইজটা তো বি ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। কি করছে, কাঁদছে, এরপর কি কোনো অবজেক্ট আছে, অবজেক্ট নেই, কিন্তু তুমি এই সেন্টেন্সের মানে কি বুঝতে পারছো না, আলবাতে বুঝতে পারছো, ঠিক। তাহলে অবজেক্ট কি ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি না, সেন্টেন্সে ফর্ম করলাম আমি, এটাকে তো আমি সেন্টেন্সই বলবো, এটাকে তো আমি ফ্রেজ বলতে পারি না, তাহলে অবজেক্টের দরকার পড়ছে না। এবার ধরো আমি বললাম যে হি প্লেস ক্রিকেট, তোমরা বললে ম্যাডাম এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ঠিক। আমি এবার একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা বলবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। হি ইজ, সরি, হি গোজ টু স্কুল, ঠিক। বলো সাবজেক্ট কে, এটা কি অবজেক্ট কে, স্কুল, সরি তোমরা বলছো এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট চেনার উপায় আছে, কিরকম ভাবে বলো তো, আমরা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যেই উত্তরটা পাবো সেটাকে আমরা অবজেক্ট বলবো, ঠিক আছে। এখানে দেখো হি প্লেজ হোয়াট, কি খেলছে, ক্রিকেট খেলছে, আনসার পাচ্ছ, তাহলে এটাকে আমরা অবজেক্ট বললাম। এবার যদি বলি হি গোজ হোয়াট, আনসার পাবে, পাচ্ছ উত্তর। আমাকে তো প্রশ্ন করতে তো হি গোজ টু ওয়্যার বা ওয়্যার ডাজ হি গো, তাই না, এই প্রশ্নটা করলে আমি উত্তর পেতাম যে ও স্কুলে যায়, ঠিক। তাহলে আমি তো ওয়্যার দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট পাবো না, প্রশ্ন অবজেক্ট কখন পেতে পারি, যদি আমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। কিন্তু এখানে যদি আমাকে উত্তর পেতে হয় তাহলে আমাকে ওয়্যার দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, তাহলে তো বাবু এটা অবজেক্ট নয়, তাহলে তুমি এটাকে অবজেক্ট বললে কি করে, বোঝা গেল। ছোটবেলায় যা শিখেছো তার এখন চলবে না, তাহলে আমরা কোনোদিনও এরর কারেকশন করতে পারবো না। এইটা হচ্ছে এখানে ভার্ব, এটা অবজেক্ট নয়। কেন অবজেক্ট নয়, অবজেক্ট আমরা কি বলেছিলাম মনে করো, যখন তোমরা দেখবে যে আমি যখন পড়াবো এই একটা জিনিস দিয়ে সবকিছু পড়াবো, একটা বেসিক সেন্টেন্সে অবজেক্ট যদি আসতে হয় ও এক্স্যাক্টলি ভার্বের পরই আসবে, ওর পর অন্য কিছু থাকতে পারে না। কিন্তু এখানে দেখো তো ভার্বের পর একটা প্রিপোজিশন চলে এসেছে না, তারপর অবজেক্ট এসেছে, কিন্তু ভার্ব এবং অবজেক্টের মধ্যে অন্য কেউ বসতে পারে না, তাই জন্য এটা অবজেক্ট নয়। এই স্কুলটা অবজেক্ট, কিন্তু কার অবজেক্ট, এই প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে। যদি স্কুলটা কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই, কেন নেই, কিসের জন্য নেই, এগুলো পরে জানবো, এখন জানতে হবে না, কিন্তু এইটুকুনি এখন মাথায় রাখো, যদি আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, উত্তর যদি পাই তবে সে অবজেক্ট, আর যদি উত্তর না পাই তাহলে সে অবজেক্ট নয়। এবং এই টুটা কি প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের এটা অবজেক্ট, এই স্কুলের সম্পর্ক খালি প্রিপোজিশনের সাথে, এর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। কেন নেই পরে জানবো, এখন অত জানতে হবে না। যদি আমি বলি যে আই লাভ কুকিং, ঠিক,
এবার প্রশ্ন করো তো, এটা সাবজেক্ট। আই লাভ হোয়াট, আনসার কি পাচ্ছ? আনসার পাচ্ছ তো কুকিং, তাহলে এটা কি হবে? অবজেক্ট হবে। যদি বলি শি নোজ হিম, এখানে সি কি, এটা কি? শি নোজ হুম, আনসার পাচ্ছ হিম, তাহলে এটা কি হবে? অবজেক্ট। এবার যদি বলি আই উইল মিট ইউ I will come at 5 o'clock। এবার বলো, এটা সাবজেক্ট, ঠিক? এটা পুরোটাই ভার। এবার বলো তো এটাকে অবজেক্ট বলতে পারবো? কেন পারবো না? কারণ এখানে প্রিপজিশন চলে এসেছে। I will meet you what, আনসার পাবা? I will meet whom, আনসার পাবা? যদি প্রশ্ন করি I will meet you when, কবে আনসার পাবা? কিন্তু when দিয়ে প্রশ্ন করলে তো আমরা অবজেক্ট পাই না, পাই কি? তাহলে এটা কিন্তু অবজেক্ট নয়। এবং দেখো এখানে আবার সেই প্রিপজিশন চলে এসেছে। এ কিন্তু অবজেক্টই, কিন্তু এর অবজেক্ট নয়, এই সেন্টেন্সের অবজেক্ট নেই। কার অবজেক্ট? প্রিপজিশনের অবজেক্ট। ঠিক আছে, তাহলে কটা জিনিস শিখলে? একটা হচ্ছে সাবজেক্ট কাকে বলে এটা বুঝলা, ভার্ব কাকে বলে বুঝলা, অবজেক্ট কাকে বলে এটা বুঝলে। আরেকটা জিনিস শিখলে যে প্রিপজিশনের পর অবজেক্ট বসে কিন্তু সেটা কার অবজেক্ট হয়? প্রিপজিশনেরই অবজেক্ট হয়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সাবজেক্ট সবসময় কে কে হয়? নাউন। অবজেক্ট সবসময় কে কে হয়? নাউন বা প্রোনাউন, অন্য কেউ কিন্তু হবে না। যদি না হয় সেটা কিন্তু আমি অবজেক্ট বলতে পারবো না। যেরকম যদি বলি শি ইজ বিউটিফুল, এগুলো খুবই বাচ্চাদের জিনিস, কিন্তু এগুলো জানা না থাকলে না পরীক্ষায় তুমি পড়তে পারবে না। বেসিক জিনিসগুলো যদি ক্লিয়ার না হয় এখনই, পরে তো অনেক কঠিন জিনিস পড়তে হবে। এখন প্রশ্ন আর সহজ হয় না, এখন প্রশ্ন প্রচুর কঠিন হয়। এই বেসিক জায়গাগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে বড় হয়ে তখন মনে হবে যে খুব কঠিন লাগছে, ম্যাডাম কিছু পাচ্ছি না। এবার বলো, এটা সাবজেক্ট, এই ইজটা এখানে ভার্ব, কারণ এখানে কোনো মেইন ভার্ব নেই। এবার বলো তো এটা অবজেক্ট কি? বলো তো অবজেক্ট হবে ওটা? কেন হবে না? কি বললাম এখন? এই অবজেক্ট সবসময় কে হয়? নাউন বা প্রোনাউন হয়। এ তো বাবু নাউনও নয় প্রোনাউনও নয়, ওকে ও অ্যাডজেক্টিভ, এই সরি। তাহলে এটা কিন্তু, এটাকে আমরা কি বলবো বলো তো? এটা বলি কমপ্লিমেন্ট। কি বস্তু? পরে শিখ, এখন জানবো। ঠিক আছে, এখনই তো সব শিখে নিলে হবে না। আবার প্রশ্ন করো, যদি তোমার বিশ্বাস না হয় যেটা অবজেক্ট কি অবজেক্ট নয়, প্রশ্ন করো শি ইজ হোয়াট, ওর কোনো বস্তুর নাম আসবে কি? বস্তুর নাম তো আসছে না। হোয়াট দিয়ে প্রশ্ন করলে কোনো বস্তুরই নাম আসতে হবে, এখানে আসছে না। এখানে তো অ্যাডজেক্টিভ চলে আসছে, কোয়ালিটি চলে আসছে, তাহলে হবে না। আচ্ছা, ভার্বের 3টে ফর্ম হয়, জানা আছে? কি কি হয়? ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। ফার্স্ট ফর্মটা প্রেজেন্ট, সেকেন্ডটাকে আমরা কি বলি? পাস্ট, এবং থার্ড ফর্মকে বলি পাস্ট পার্টিসিপল। ঠিক, এখানে আরো দুটো আছে, এগুলো পড়তে হবে না, বেশি জেনে লাভ নেই। যার ইচ্ছা হবে সে বাড়িতে দেখবা, নট সো ইম্পর্টেন্ট। এবার দেখো কি আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক, এই সান কি? সাবজেক্ট। এটা কি বলো তো? এটা অবজেক্ট হবে? হবে না। কেন? এটা আবার প্রিপজিশন চলে এসেছে। ঠিক, আরো একটা জিনিস বলে দিই, এতক্ষণ তো অনেক গল্প বোঝালাম যে কিভাবে অবজেক্ট চিনবো না চিনবো। পরীক্ষায় তো এত ভাবার সময় থাকে না, থাকে কি? পরীক্ষাতে আমাকে সাথে সাথে দেখতে হবে। পরীক্ষায় কিন্তু কখনো তুমি মানে বুঝে কোশ্চেন সলভ করতে পারবে না। কি করবা? যদি তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে হয়, শুধু দেখবা সাবজেক্ট আছে ভার্ব আছে, ভার্বের যদি ডিরেক্ট নাউন বা প্রোনাউন থাকে তাহলে অবজেক্ট, নাহলে অবজেক্ট না। এখানে তো একটা প্রিপজিশন চলে এলো, তাহলে কখনো সেটার অবজেক্ট হবে না। ঠিক আছে, এটা কি? এটা চিরন্তন সত্য না? তারপরে দেখো আই গো টু মর্নিং ওয়াক ডেইলি। ঠিক, এটা কি? এটা হ্যাবিচুয়াল ট্রুথ, সিম্পল প্রেজেন্ট টেন্স। পরীক্ষা কি দিয়ে দেবে বলো তো? আই অ্যাম গোয়িং টু মর্নিং ওয়াক ডেইলি। ঠিক আছে, এবার তুমি পড়েছো যে হ্যাবিচুয়াল ট্রুথ কোন টেন্সে হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে তুমি কিভাবে ঠিক করবে? স্ট্রাকচার জানা থাকলে এখানে কি বানিয়ে দিবে? গো। ঠিক আছে, তারপরে দেখো হি প্লেস ফুটবল। ঠিক, আচ্ছা
একটা জিনিস বলো তো, আয়ের সাথে গো বসলো, হি এর সাথে প্লেস কেন বসলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় আই হয়। কেন? যে কাজ করছে বা যে এই মুহূর্তে কথা বলছে বা বক্তা, যে এই মুহূর্তে বক্তাকে আমি, তাই জন্য আই কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। কার সাথে কথা বলছি? একই সময় নিশ্চয়ই অনেকজনের সাথে কথা বলতে পারবো না, একজনের সাথে কনভার্স করবো, তাহলে আমি তোমার সাথে কথা বলছি, তাহলে তুমি কি সেকেন্ড পারসন, এবং আমি তুমি কথা বলছি, এবং আমি তুমি ব্যতীত যা কিছু পৃথিবীতে এক্সিস্ট করে এটা আমরা কি বলি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এখানে দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি? আই, সেকেন্ড পারসন কি? ইউ, আর থার্ড পারসনে যা যা হয়। আচ্ছা সেকেন্ড পারসন, আচ্ছা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি হয় গো? আই এর প্লুরাল কি হয়? ইউ এর প্লুরাল কি হয়? ইউ হয়, কিন্তু হয়, হ্যাঁ ইউ হয়, ইওর হয় না। ইওর আবার অ্যাডজেক্টিভ, জানা ছিল? ইওর কিন্তু প্রোনাউনও নয়, ইওর হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? পরে জানবে। এনে কি হবে? ইউ। ইওর কেন বলছো? আর এটা ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় কি বসে? ভার্বের সাথে এস বা ইএস, এবং এখান থেকে কিন্তু প্রচুর এরর আসে। খুবই সোজা, কিন্তু তাও চোখে পড়ে না। তারপরে দেখো রনি বেকস কেক, সহজ। রনি থার্ড পারসন, তাই জন্য ভার্বের সাথে এস বা ইএস লেগেছে। আচ্ছা, এবার তো টেন্সের বেসিক জিনিস পড়ে নিলে, এবার পরীক্ষাতে প্রশ্ন সলভ করতে হবে। পরীক্ষায় কেমন প্রশ্ন আসে? পরীক্ষাতে হ্যাবিচুয়াল ট্রুথ থেকে প্রচুর প্রশ্ন আসে। এবার তুমি জেনে গেলে যে হ্যাবিচুয়াল ট্রুথ হলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। পরীক্ষা হলে চিনবা কি করে যে ওটা হ্যাবিচুয়াল ট্রুথ? কোন শব্দগুলো? এই শব্দগুলো যদি তুমি দেখতে পাও, তাহলে এগুলো থাকলে এগুলো হ্যাবিচুয়াল ট্রুথ ডিটোন করে। কিরকম? এভরিডে, এভরি নাইট, এভরি উইক। এভরি মানে কি? প্রতিনিয়ত, ঠিক। তারপর সেলডম মানে কি জানো? কখনোই নয় বা কদাচিৎ, মানে খুবই কম। ঠিক আছে। নেভার মানে তো কখনো, আই নেভার গো টু টেম্পল, এটা কিন্তু হ্যাবিট, কখনোই যায় না। সবসময় যে কোনো কাজ করলেই সেটা হ্যাবিট হয় তা তো নয়। আমি কোনোদিনও পড়াশোনা করি না, এটাও আমার হ্যাবিট হতে পারে, ঠিক। অকেশনালি মানে কি? মাঝে মধ্যে, এটাও হ্যাবিট হতে পারে, ঠিক। কোনো কাজ যে প্রতিনিয়ত করছি মানে হ্যাবিট। ধরো আমি প্রত্যেক সানডে রান্না করি, রোজ করছি না, কিন্তু এভরি সানডে তো করছি, ঠিক। ফ্রিকুয়েন্টলি মানে প্রতি